ওয়ালাইকুম ইমরান, কি অবস্থা তোমাদের? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো তোমরা জাহাঙ্গীরনগর ডিমিটার আইকিউ নিয়ে একটু প্রেশার নিচ্ছ। তো আসলে এটা প্রেশার নেওয়ার কিছু নাই। তো আইকিউ যথেষ্ট পরিমাণে কনসেপচুয়াল এবং ইজি প্রশ্ন আসবে। তো তুমি যদি যথেষ্ট প্র্যাকটিস করে যাও তাহলে কিন্তু আইকিউ তুমি অ্যান্সার করে আসতে পারবা। এবং ইভেন এখানে যে 4টা এমসিকিউ আসে তার মধ্যে 2টা কিন্তু যথেষ্ট ইজি আসে, এবং এই ইজি 2টা প্রশ্ন তোমরা ইজিলি সলভ করতে পারবা যদি 2-3টা প্রশ্ন ব্যাংক ভালো করে সলভ করো। যে কোনো 2 সালের প্রশ্ন সলভ করলেই হবে। এবং আমাদের যে ক্লাসটা, এই ক্লাস করলেই কিন্তু তুমি প্রায় 2 মার্ক কমন পেয়ে যাবা। ঠিক আছে, 2 মার্ক তুমি কমন পেয়ে যাবা। কেন? কারণ এখান থেকে যেই টাইপগুলো আমি সিলেক্ট করছি এই টাইপ থেকে মিনিমাম 2টা প্রশ্ন তুমি কমন পাবা। আর যদি কপাল ভালো থাকে 3টা প্রশ্ন তুমি কমন পেতে পারো। তাহলে বুঝতে পারছো একটা ক্লাসের গুরুত্ব কিন্তু অনেক বেশি। তো এই ক্লাসটা সম্পূর্ণ তুমি দেখো, আমি চেষ্টা করবো এখানে প্রত্যেকটা প্রশ্ন তোমাকে কনসেপ্ট গুলো ভালো মতো বোঝাই দেওয়ার, যেন তোমার মতো তুমি বাসায় যখন প্র্যাকটিস করবা তুমি ইজিলি প্র্যাকটিস করতে পারো। কারণ তোমাকে প্র্যাকটিসের আসলে ভাই বিকল্প নাই। আমি যে তোমার ক্লাস নিতে আসছি, আমিও কিন্তু প্র্যাকটিস করেই আসলাম। কারণ প্র্যাকটিস ছাড়া আমি না পারবো তোমাদের শিখাইতে, না পারবা তুমি পরীক্ষায় ভালো করতে। সো অবশ্যই তোমাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, শুধু ক্লাস করলে হবে না। ক্লাস শেষে আমি যেগুলো বললাম ওইগুলো তুমি অ্যাপ্লাই করবা, বাসায় বসে প্রশ্ন ব্যাংকটা ভালো মতো সলভ করবে। ঠিক আছে, বিগত 10 বছর প্রশ্নগুলো সলভ করবা, দেখবে যে অনেক প্রশ্ন প্রায় সেম প্যাটার্ন ফলো করবে। ঠিক আছে, তো 2-1টা প্রশ্ন ব্যতিক্রম থাকবে, তো ওগুলো তুমি একটু সময় দিতে হবে বেশি। বাট তুমি 2-3টা প্রশ্ন 4টার মধ্যে ভাই 2টা পারলা মানে 50% পেরে গেলা, বাকিগুলোতে হয়ে গেল, চান্স পাওয়ার জন্য ইজি, প্যারা নাই। ঠিক আছে, 2টা প্রশ্ন আরামসে পারবা। তো চলো, এটা 2টা প্রশ্ন তুমি যদি অ্যান্সার করতে চাও তাহলে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবা। ঠিক আছে, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। এটা কিন্তু পেইড ব্যাচের, আমি ক্লাসটা কিন্তু তোমাদের জন্য ফ্রি করে দিলাম। এটা ঠিক আছে, প্রথম ক্লাসটা কিন্তু ফ্রি করে দিলাম, পরের ক্লাসগুলো আমাদের এক্সাম ব্যাচে সবগুলো দেওয়া হবে। ঠিক আছে, তো দেখো প্রথম যে প্রশ্নটা, এটা আমাদের এই টাইপের প্রশ্নগুলো সলভ করতে হয় কি বেসিক জানতে হবে। এই যে তোমাদের এরকম একটা শব্দ দেওয়া থাকবে, এই শব্দের কোড দেওয়া আছে, এটা কি দেওয়া আছে? কোড, সাংকেতিক কোড। তাহলে এই কাইট সমান যদি 45 হয় তাহলে ওয়াইল্ড সমান কত? তাহলে এগুলো ভাই খুবই ইজি, তুমি জাস্ট জানবা কি অ্যালফাবেট কয়টা বলো তো? আমাদের অ্যালফাবেট কয়টা? 26টা। ঠিক আছে, এবং কোনটা দেখো, এ মানে কত, এর মানে হচ্ছে 1 নাম্বার যে সংখ্যা, বি মানে কত, বি মানে হচ্ছে 2 নাম্বার যে অ্যালফাবেট এটা। এই যে কোড গুলা তোমাকে জানতে হবে। ঠিক আছে, কোড গুলা তুমি যদি জানো যে অর্ডার গুলা কত, তাইলেই তুমি এই প্রশ্নটা সলভ করতে পারবে। ঠিক আছে, তাহলে তোমাকে কি হাতের কর গুণা শিখতে হবে। হাতের কর গুণা যদি জানতে পারো তাহলে এগুলো পারবে। যেমন আমি দেখো কে পর্যন্ত যাবো, কে পর্যন্ত যাইতে আমার কত লাগবে? এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে। তাহলে কে পর্যন্ত যাইতে আমার কত লাগলো? দেখো তো 8 ঘর আর 3 ঘর 11। তার মানে কে এর যে কোড, এই কে এর কোড কত বলতো? কে এর কোড হচ্ছে 11। কে এর কোড কত? 11। আয়ের জন্য কোড বের করে চলো, আয়ের কোড কত? এ বি সি ডি ই এফ জি এইচ আই। আয় দেখো কত হচ্ছে? 9 হইল। তাহলে আয়ের কোড কত? আয়ের কোড হচ্ছে 9। আয়ের কোড কত? 9। এবং টি এর কোড যদি আমি বের করে দেখো তো, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি। কত হলো দেখো তো? 4 5 20। তাহলে টি এর কোড আমি কত পাইলাম? টি এর কোড পাইলাম হচ্ছে কত? 20। টি এর কোড পাইলাম কত? 20। আর ই এর কোড তো জানি, ই কয় নাম্বার অ্যালফাবেট? 5 নাম্বার অ্যালফাবেট, 5। তাহলে তোমার কাজ হবে এগুলো যোগ করে দাও। দেখো এগুলো যোগ করে 11 যোগ হচ্ছে 9 যোগ হচ্ছে 20 যোগ হচ্ছে 5। তাহলে দেখো যোগ করলে কিন্তু আমার আলটিমেটলি 11 9 20, 20 আর 20 40 আর 5 45। তাহলে 45 কিন্তু তুমি পেয়ে গেল। তাহলে দেখতো 45 কিভাবে আসে? জাস্ট এই যে অ্যালফাবেট গুলোর কোড তুমি যোগ করে দিবা, তাহলে 45 পেয়ে গেল। তাহলে সেম ভাবে তোমার এই কাজটা ওয়ার্ল্ড এরও কাজ করতে হবে, তাই না? তাহলে দেখো ডাব্লিউ এর কোড কত? তাহলে আমি শেষের দিক থেকে যদি আসি, দেখো ডাব্লিউ এক্স ওয়াই জেড। তাহলে এটা কি 26, এটা হচ্ছে 25, এটা 24, এটা 23। তাহলে ডাব্লিউ এর কোড কত? 23 নাম্বার কোড। তাহলে 23 নাম্বার আর কি অ্যালফাবেটটা। তাহলে ডাব্লিউ কত আমি লিখতে পারি? ডাব্লিউ হচ্ছে 23। আর আয়ের জন্য আমি পাইলাম না একবার, আয়ের জন্য 9, তাহলে আয় হচ্ছে 9। আর এল এর জন্য কত? এল এর জন্য বের করো, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল। কত? 12। তাই না? তো খুবই ইজি না? দেখো কঠিন লাগতেছে? খুবই ইজি। তাহলে দেখো 12। আর ডি এর জন্য আমি কত পাবো? এ বি সি ডি আমি জানি সবাই যে 4। তাহলে এগুলো তুমি যোগ করে দাও, যোগ করলে তুমি অ্যান্সার পেয়ে যাবা। তাহলে দেখো 23 যোগ হচ্ছে 9 যোগ হচ্ছে 12 যোগ 4। ক্যালকুলেশন করে যা পাবা তাই। 13 আর 9 যোগ করলে কত? 32। 32 আর 12 যোগ করলে কত? 44। 44 আর 4 যোগ করলে কত? 48। এই যে 48, ইজিলি আমি পেয়ে গেলাম 48 কয় নাম্বার অপশন? সি নাম্বার। তাহলে তো খুবই সহজে তুমি এই প্রশ্নগুলো অ্যান্সার করতে পারবো। জাস্ট অ্যালফাবেট কয়টা জানতে হবে এবং কোনটা কত নাম্বার অ্যালফাবেট। কেন? এগুলা যোগ করে দিলে এই টাইপের প্রশ্ন তুমি সলভ করতে পারবা। ক্লিয়ার হয়েছে? চলো আরেকটা সলভ করি, তাহলে আবার আরো ক্লিয়ার হবে। তো আমাদের এখানে আরো একটা শব্দ দেওয়া আছে, বলছে এই যে বাইরন, এটা সমান হচ্ছে 74 হয়। তাহলে শেলি এর কোড কত? ওই যে সেম ভাবে ভাই, বি নাম্বার কয় নাম্বার ওয়ার্ড? দেখো বি নাম্বার আমার হচ্ছে 2 নাম্বার। ওয়াইটা কত? আমি যদি এই যে এক্স ওয়াই জেড, তাহলে কি শেষের দিক থেকে 2 নাম্বার, তার মানে এটা 26, এটা 25। তাহলে ওয়াই এর কত? 25 নাম্বার। তাহলে আর এর জন্য বের করতে হবে যে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল
এম এন ও পি কিউ আর। দেখো তো কত হচ্ছে, এই যে 4 4 16 আর 2 কত 18, তার মানে আর এর জন্য আমি কত পাইলাম 18 পাইলাম, ঠিক আছে 18। তারপর দেখো ও, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও, না কি ভুলে গেলাম নাকি, দেখি আবার একবার, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও। তাহলে দেখো ও পর্যন্ত আমার কত গেল, এই যে দেখো 3 4 কত 12, 12 আর 3 15, তাহলে ও এর জন্য গেল 15, আর এন কত, এন হচ্ছে 14। আমার দেখো ও আর এন দুইটা লাগতেছে না, এ ও কত 15 আর এন হচ্ছে 14, তাহলে এই যে দুইটাই পেয়ে গেলাম। তাহলে এটা হচ্ছে কত 15, এটা হচ্ছে তার আগের সংখ্যা মানে 14, এগুলো যোগ করে দিলাম কিন্তু 74 পেয়ে যাবো। দেখো বিশেষ না হলে 2 যোগ 25 যোগ হচ্ছে 18 যোগ দেখো 15 যোগ হচ্ছে 14 ইকুয়াল 25 আর 15 আমি যোগ করবো, যেহেতু আমার যোগ করাটা সহজ হবে। তাহলে দেখো 5 5 10 30 30, দেখো আমাদের সংখ্যাটা বসাতে একটু মিস্টেক হয়ে গেছে, এখানে দেখো 4, এই 4 এর জায়গায় আমরা কি নিয়েছি 14 হবে, তাই না, 14 এর জায়গায় আমরা 4 নিয়ে নিয়েছি। তাহলে এই যে ছোট সিলি মিস্টেক গুলা করলেই কিন্তু ভুল হয়ে যায়। তাহলে দেখো ক্যালকুলেশন করে কিন্তু আমাদের 74 আমরা পেয়ে যাচ্ছি, তাই না, 74 আমরা কিন্তু এখানে পেয়ে গেলাম। ঠিক আছে, তার মানে আমি বুঝে গেলাম যে এই কোড গুলা যোগ করলে আমি কি 74 পাবো। সেম ভাবে তাহলে এস এইচ ই এগুলার কোড বের করলে আমি অ্যান্সারটা পেয়ে যাবো, তাই না। তাহলে এই যে সেম ভাবে দেখো ওয়াই এর কোড আমি কত পাইছিলাম 25, ঠিক আছে, ওয়াই এর কোড 25 পাইছিলাম। তারপর এস এর কোড বের করবো, ই এর কোড আমার জানা আছে, ই এর কোড কত 5, ঠিক আছে। তারপর হচ্ছে এইচ এর কোড লাগবে, এস এর কোড লাগবে, তাহলে এইচটা আগে আছে আমার, তাই না, তাহলে এইচ আগেরটা বের করে দেখো। ই, ই এর পর থেকে শুরু করে ই তো 5 আমি জানি আছে, তাই না, ই এফ জি এইচ, তার মানে কত বলতো 6 7 8, তাহলে এইচ কয় নাম্বার 8 নাম্বার। তারপরে এল এ যাব, এলটা আমার কাছে, এ বি সি ডি ই, এর পর থেকে শুরু করে ই তো 5 আমার জানা আছে, এফ জি এইচ আই জে কে এল, তাহলে দেখো 5, আর এখানে কত, এখানে হচ্ছে 8, 8 5 কত 13, তাহলে এল নাম্বার কত পাচ্ছি আমি হচ্ছে, এল নাম্বার দেখো আমাদের আসছে হচ্ছে 12 নাম্বারটা, ঠিক আছে, এখানে হচ্ছে এল হচ্ছে কত 12 নাম্বার, এল হচ্ছে 12, এটাও 12। আর এস এর জন্য আমরা যদি বের করি, এসটা হবে হচ্ছে আমাদের 19 নাম্বার, এস হবে কত 19 নাম্বার ওয়ার্ড। এগুলো আবার যোগ করে দিতে হবে, যোগ করলে আমি অ্যান্সারটা পেয়ে যাব। দেখো 19 যোগ 8 যোগ হচ্ছে 5 যোগ হচ্ছে 12 12 একবারে 24 লিখে দেই, 24 যোগ হচ্ছে 25। তাহলে আমি ইজি করার জন্য 5 আর 25 যোগ করবো, কত 30 হলো। আচ্ছা 30 আর এই যে 24 কত হলো, 30 আর 24 এখানে 54 হলো। 54 সাথে এটা কত হলো 54, এবার 54 সাথে 8 যোগ করলে কত হয় 62, এবার 62 সাথে 19 যোগ করতে হয়, 62 যোগ হচ্ছে 19, তাহলে কত বলতো 11 1 6 7 আর এই যে 81, তাহলে এটার অ্যান্সার কত হয়ে গেল 81। তো 81 আমাদের কয় নাম্বার অপশন দেওয়া আছে, এ নাম্বার, তো এই নাম্বারটা আমাদের রাইট অ্যান্সার। তো এইভাবে তোমার কোড গুলো জানতে হবে যে কত নাম্বার অ্যালফাবেট এটা। তো এটা যদি জানতে পারো যে কর গুণে বের করে ফেলবা ইজিলি, তাহলে মান পেয়ে যাও, 2 3 বার করলে তুমি ফাস্ট আগাইতে পারবা, ঠিক আছে। এবার দেখো আমাদের এটা কিন্তু খুবই মজার একটা কোড, আর তোমাকে এখানে বলে দিছে যে এইটা কোড করলে আমি এটা পাবো, তার মানে এটা হচ্ছে আমাদের মূল শব্দ, এটা কি আমাদের মূল শব্দ, আর এটা হচ্ছে কোড, এটা হচ্ছে কোড, ঠিক আছে। তাহলে এই মূল শব্দের কোড যদি এটা হয়, তাহলে এইটা কোনটির কোড হবে, মানে এটা তোমাকে কোড দেওয়া আছে, তাহলে এটা কোনটির কোড হবে, নিচের কোন অপশনের কোড এইটা হবে, নিচের কোন অপশনের কোড এটা হবে, এটা তোমাকে বলছে, ঠিক আছে। তাহলে তোমাকে কোড দেওয়া আছে, মূল শব্দটা বের করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো তুমি এই টাইপের প্রশ্ন সলভ করার সময় দেখবা কোড আকারে দেয়, মূল শব্দের কোড যদি এটা হয় তাহলে এটা, তাহলে তুমি এই বর্ণের সাথে সম্পর্ক করবা, বর্ণের সাথে সম্পর্ক দেখবা যে ও এবং এম যদি তোমাকে কি দেয়, যদি তোমাকে মূল শব্দ বের করতে বলে, তাহলে কোড থেকে মূল শব্দে যাচ্ছে, তাই না, তোমার কি যাইতে হবে যে কোড থেকে মূল শব্দে যাইতে হবে। তাহলে কোড থেকে মূল শব্দে যাইতে হলে তোমার কি কি পরিবর্তন আনতে হবে, দেখো এখানে আছে প্রথম বর্ণ, এই কারেসপন্ডিং প্রথম বর্ণের সাথে তুমি সম্পর্ক করো, তাহলে এম থেকে ও যাইতে হলে তোমার কি পদক্ষেপ নিতে হবে, দেখো তো এম এন ও না, তাহলে এম এর পরবর্তী ঘরের উপরেই কি এন, তাহলে এক ঘর পরে কি আমি পাচ্ছি, এক ঘর পরেই এন পাচ্ছি, মানে মাঝখানে এক ঘর তার পরের পড়ছে কি আমি কিন্তু ও পেয়ে যাচ্ছি, দেখো এম এন ও, তাহলে এই যে মাঝখানে এক ঘর পরে আমি কিন্তু ও পাচ্ছি, তাহলে এক ঘর পরে আমি কিন্তু ও পাচ্ছি, এক ঘর পরে ও পাচ্ছি। তাহলে ভি এর এক ঘর পরে কি আছে বলতো, ভি এর এক ঘর পরে ভি, এই যে ভি ইউ ভি ডাব্লিউ এক্স, তাহলে ভি ডাব্লিউ এক্স, তাহলে এই যে এক ঘর এর পরে কি পাচ্ছি এক্স পাচ্ছি, তাহলে প্রথম ডিজিটটা কত হবে, এটার প্রথম ডিজিটটা হবে এক্স, ঠিক আছে। এরপরে দেখো এখানে দেখো ই আছে, ই এর কত ঘর পরে জি, এফ জি এক ঘর পরে,
এক ঘর পরে, তাহলে জে এর এক ঘর পরে কি হবে, কে এল, এটার জন্য কি পাবো, এটার জন্য পাবো হচ্ছে এল। তাহলে এক্স এবং এল দুই ঘর মিলাবা, তাহলে অ্যান্সার পেয়ে যাবা, তোমার অত বেশি সময় লাগবে না, দুই ঘর মিলাবা তাহলে অ্যান্সার পেয়ে যাবে। দেখো দুই ঘর কই আছে, এক্স এল আছে না, দেখো আর কোনো কিন্তু নাই, এভাবে অপশন দেওয়া থাকবে, ঠিক আছে, দুইটা মিলাইলে হবে, দুইটা মিলাইলে হবে। তাহলে অ্যান্সার কত, বি নাম্বার। তো বুঝতে পারছো, কোডটা তোমাকে বুঝতে হবে, কোডটা বুঝতে হবে, ঠিক আছে। তাহলে এই যে এটা হচ্ছে মূল শব্দ, এটা হচ্ছে কোড, তাহলে দেখবে যে কোড থেকে মূলে যাইতে হলে আমাদের কি কি পরিবর্তন আনতে হচ্ছে, যেহেতু তোমাকে কোড দেওয়া আছে, কোড থেকে মূলে যাবে, ঠিক আছে। তাহলে এখানে যেটা দেওয়া আছে এদের মধ্যে সম্পর্ক করবা। যদি তোমাকে মূল শব্দ থেকে বলি, দেখো ও থেকে এম এ যাবো, তাহলে কি উল্টা না, এক ঘর আগে, আমি এম থেকে ও তে গেছি এক ঘর পরে, তাহলে ও থেকে এম এ যাবো কত, এক ঘর আগে, এক ঘর আগে। যদি তোমাকে কোড বের করতে বলে, এই টাইপের প্রশ্ন সলভ করার সময় আরেকটা ইজি দেখবো। তাহলে এটা কি আমাদের মূল শব্দ বের করতে হলে আমরা কোড থেকে যাবো, যে কোড, এই কোড থেকে মূল শব্দে যাওয়ার জন্য কি পদক্ষেপ নিতে হবে, এম থেকে ওতে যাওয়ার জন্য এক ঘর পরে। তাহলে এটার এক ঘর পরে, ঠিক আছে। দেখো সলভ করি, তাহলে এইটা দেখো, গ্রোথ এর কোড যদি এটা হয়, তাহলে এই যে এইটা, এই কোডটির কোড কত হবে, মানে এটা কোড দেওয়া আছে, এটা কি দেওয়া আছে, এটা কোড দেওয়া আছে, তাহলে এটা কার কোড হবে, এটা কার কোড হবে, এটা তোমাকে বের করতে হয়েছে সেম। তো তোমাকে কোড থেকে মূল শব্দের মধ্যে সম্পর্ক দেখতে হবে। দেখো বি আছে, আর এখানে কি আছে, প্রথম শব্দ, প্রথম শব্দের কারেসপন্ডিং আমি মিল রাখবো। তাহলে বি থেকে জি, তুমি পাইছো কি জি, বি এর বদলে কি থাকছে, বি এর কোড হচ্ছে জি, হ্যাঁ। তাহলে আমি এখানে বি থেকে জি এ যাবো কয় ঘর পরে, দেখো সি, ডি, ই, এফ, জি, তার মানে চার ঘর পরে, চার ঘর পরের ডিজিটটা হচ্ছে জি, তাহলে চার ঘর পরে, তাহলে চার ঘর পরে জি। এবার দেখো এম এর জন্য আর, এন, ও, পি, কিউ, আর, চার ঘর পরে আবার আর, তার মানে আমি কি দেখতে পাচ্ছি যে আমার যে কোড এবং আমার যে মূল শব্দ, আমি কোড থেকে চার ঘর পরে গেলে মূল শব্দ পাবো, কোড থেকে চার ঘর পরে গেলে, কয় ঘর, চার ঘর। তাহলে এখান থেকে চার ঘর যায়, দেখো কে এর চার ঘর পরে যাও, তাহলে কে, জে কে, এল, এম, এন, ও, চার ঘর হয়ে গেছে, তারপরের সংখ্যা পি, এই যে পি হবে কে এর, এখানে কি হবে, কে এর কার কোড হবে, পি এর কোড হচ্ছে কে, এটা কিন্তু কোড আর এটা মূল শব্দ, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো জি, তাহলে জি এর চার ঘর পরে যাও, তাহলে জি, এফ, জি, এইচ, আই, জে, কে, চার ঘর হয়ে গেল, পরের সংখ্যা এল, তাহলে জি এর বদলে কি হবে, জি এর যে মূল শব্দ সেটা কি হবে, এল। তাহলে পি এবং এল, এটা দেখো তো প্রথম ডিজিট কোন অপশনে আছে, এই যে পি এবং এল এই অপশনে আছে, তাহলে এ নাম্বারটা রাইট অ্যান্সার। তো এইভাবে দুইটা ডিজিট তুমি জাস্ট মিলাবা, দুইটা অ্যালফাবেট খালি মিলাবা, তাহলে তুমি অ্যান্সার পেয়ে যাবে, ঠিক আছে, জাস্ট দুইটা, প্রথম দুইটা অ্যালফাবেট। পরবর্তী প্রশ্ন দেখো, মানডে এর কোড যদি এটা হয়, তাহলে উইজার্ডের কোড, এটা একটু ব্যতিক্রম হবে, এটা একটা ব্যতিক্রম ধর্মের প্রশ্ন, দেখো কিভাবে সলভ করতে হবে, কারেসপন্ডিং। তাহলে তোমাকে মানডে, এই মানডে ইকুয়াল কত বলছে, ইকুয়াল বলছে জে আই কে এ এক্স ভি, তাহলে উইজার্ডের কোড কি হবে, উইজার্ড, এটা মানডে হবে আই জেড এ। দেখো এখান থেকে তুমি কোনো প্যাটার্ন পাও না কিনা, এম, এম থেকে যেতে গেছো, এম থেকে যেতে গেছো, তাহলে এম থেকে যদি যেতে যাও, দেখো তো আলটিমেটলি এম থেকে যে মানে কি, তোমার কি আগে যেতে হবে না পরে যেতে হবে, এম এর পরে যে না এম এর আগে যে, অবশ্যই আগে যে, অবশ্যই কি আগে, তাই না। তাহলে যদি আগে হয় তাহলে কয় ঘর আগে যে, তাহলে জে থেকে হিসাব করো কয় ঘর, জে থেকে এম এ যেতে হবে, তাহলে জে, কে, এল, এম, কে এল, তাহলে দুই ঘর আগে, তাহলে এম এর কয় ঘর আগে, এম এর দুই ঘর আগে, দুই ঘর আগে, তাই না, দুই ঘর আগে, তাহলে এম এর দুই ঘর আগে পাচ্ছে, তাহলে এই কারেসপন্ডিং প্রথম ঘর, প্রথম ঘর মিলাবা, প্রথম ঘর, প্রথম ঘর, তাহলে প্রথম ঘরের জন্য কি পেলাম, দুই ঘর আগের ডিজিট, তাহলে এটার প্রথম ঘর কি ডাব্লু, এটা ডাব্লু এর আগের দুই ডিজিট আমি নিব, দুই ডিজিট পরে যেটা পাচ্ছে ওইটা, তাহলে দেখো ডাব্লু এর পরে আমি কি এখানে অপশন দেখতে পারি, এখানে ডি নাম্বার অপশন কে কেটে গেছে নাকি, আচ্ছা দেখো তো ডাব্লু, তাই না, তাহলে ডাব্লু এর আগের দুই কি ছিল, ই, ইউ, ভি, ডাব্লু, তাহলে ডাব্লুর কি দুই ঘর আগেরটা নিব, দুই ঘর আগের, তাহলে এই যে দুই ঘর, তার আগেরটা কত, দুই ঘর আগেরটা, দুই ঘর আগেরটা কত হচ্ছে টি না। দেখো তো প্রথম ঘরের জন্য প্রথম যে অ্যালফাবেট, তার জন্য যে কোড পাইলা, এখানে তোমার যেটার মান বের ওইটার প্রথম অ্যালফাবেটের জন্য তুমি ওই অপারেশনটাই নিবা, ওই প্যাটার্নটাই নিবা। তাহলে যেহেতু প্রথম ঘরের জন্য তুমি দুই ঘর আগেরটা নিছো, তাহলে এখানেও প্রথম ঘরের জন্য তোমাকে দুই ঘর আগেরটাই নিতে হবে। তাহলে এখানে দুই ঘর আগেরটা কত, দুই ঘর মানে কি ইউভি, তার আগেরটা কত টি, তাহলে এই যে টি হবে এটার প্রথম ডিজিট। এবার সেকেন্ড ডিজিটে যাও, এটা ও আছে, এটা আই আছে, তাহলে আই থেকে ওতে যাই গেছি, যাই চলো, তাহলে কত ঘর আমরা আগা পিছে হচ্ছে, তাহলে আই, আই, জে, কে, এল, এম, এন, ও, তাহলে ওতে যাওয়ার জন্য আমার কি পাঁচ ঘর লাগলো, পরেরটা পাঁচ ঘর পরেরটা, পাঁচ ঘর পরেরটা মানে কি ও এর পাঁচ ঘর আগে,
ও এর এখান থেকে যদি পরে হয় তাহলে ও থেকে কত 5 ঘর আগে না? তাহলে ও থেকে দেখো আই তে গেছে কত 5 ঘর আগে। তাহলে আই থেকে 5 ঘর আগেরটা কি হবে? আই থেকে 5 ঘর আগেরটা কি হবে? এটা হচ্ছে কোশ্চেন। ঠিক আছে? আই থেকে 5 এর আগের ঘরটা কি হবে? তাহলে দেখো আমি যদি এবার মিলাই, এখানে আমার যেহেতু প্রথম অপশন দেখো টি মিলে গেছে, টি মিলে গেছে, ঠিক আছে? তাহলে এফ এরটা আমি মিলাবো যে এফ এর 5 ঘর পরে আমি আই পাচ্ছি কিনা, এফ এর 5 ঘর পরে আমি আই পাচ্ছি কিনা। তাহলে দেখো এফ জি এইচ আই যতটা। হুম হুম হুম। এখানে কি অপশনটা কি ঠিক আছে নাকি? শোন ঠিক আছে, দেখো প্রথমটা মিলে গেলে মানে সবগুলাই তোমার মিলে যাবে, ঠিক আছে? তাহলে তোমার হচ্ছে এখানে উইজার্ড আছে, হ্যাঁ, তাহলে এখানে মানডে, এখানে হচ্ছে আই, তাহলে আই থেকে আমরা কত পাইলাম দেখো তো, আই জে কে এল তারপরে এম, তার মানে 3 ঘর পর, কয় ঘর পর? 3 ঘর পর আমি পাচ্ছি, ঠিক আছে? কয় ঘর পর? 3 ঘর। দেখো আই জে কে এল এম, 3 ঘর পরে যে অ্যালফাবেট সেটা। তাহলে এখানে দেখো এফ এর 3 ঘর পরে কি পাচ্ছ? এফ জি এইচ আই, এফ ই এফ জি এইচ আই, ঠিক আছে? তাহলে এখানে 2 ঘর আসছে, আর আমাদের এখানে কত? আই জে কে এল এম, তাহলে ও থেকে আই, তাহলে এখানে তোমার লাগছে কত? 2 ঘর, 3 ঘর। তাহলে এখানে হচ্ছে এফ জি, এখানে কি মানটা ভুল আছে? এখানে ই হবে মেবি, এখানে তোমার ই হবে, ঠিক আছে? ই হলে তোমার এটা মিলবে, ই হলে তোমার এটা মিলবে। এখানে অপশনটা একটু ভুল আছে, অপশনটা মনে হয় একটু ভুল আছে, ঠিক আছে? কিন্তু প্রথম ডিজিট তোমার টি হবে এটা শিওর, ঠিক আছে? টি হবে এটা শিওর। তো তুমি মিলাবা কি? তাহলে দ্বিতীয় ঘরের জন্য তোমার কি হচ্ছে? 5 ঘর তুমি আগে গেছো, তাহলে তোমার আয়ের থেকে 5 ঘর আগে তোমাকে যাইতে হবে, ঠিক আছে? তাহলে আই থেকে যদি আমরা, সরি, ও থেকে আমি দেখলাম আই, তাহলে এটা কত গেছে? এটা তো 5 ঘর কেন হইলো? দেখো জে কে এল এম, তাহলে 3 ঘর আগে গেছে, কয় ঘর? 3 ঘর আগে। তাহলে 3 ঘর আগের ডিজিটটা তোমাকে বের, এখানে কত? 3 ঘর, এখানে কত? 3 ঘর, ঠিক আছে? তাহলে আই এর 3 ঘর আগে তোমাকে ডিজিট বের করতে হবে। দেখো আই যে এ বি সি ডি ই এফ জি আই, যে না? তাহলে এখান থেকে আমরা দেখি ডি ই এফ জি এইচ, তাহলে আয়ের কয় ঘর আগে? 3 ঘর। তাহলে এই যে 3 ঘর, তার আগেরটা কত হচ্ছে? ই। তাহলে এখানে তোমার হয়ে যাবে কত? টি ই, ঠিক আছে? টি তুমি মিলাইলা, প্রথম 2 ঘর মিলাইলে তুমি আলটিমেটলি অ্যান্সার পেয়ে যাবে। তারপর দেখো জেড আছে, এখানে কত? জেড। আচ্ছা এখানে কি আছে? এন আছে, আর এখানে আছে কে আছে। তাহলে দেখো তো এন থেকে কে বা কে থেকে এনে আসতে হবে, কি করতে হবে? কে এম এন, তাই না? কে এম এন, আই জে কে এল এম এন, তাহলে এখানে পাচ্ছি কে, তারপর এল এম এন, এল এম, তার মানে 2 ঘর পরেরটা, 2 ঘর পরেরটা। তাহলে এন এর থেকে আমি কি যাচ্ছি? 2 ঘর আগেরটা নিব। তাহলে জেড এর 2 ঘর আগে কি হচ্ছে? জেড এর 2 ঘর আগে এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড। তাহলে 2 ঘর আগেরটা কি হবে? ডাব্লু না? ডাব্লু এক্স ওয়াই জেড, তাহলে ডাব্লু হবে এখানে টি ডাব্লু। দেখো 3 ঘর মিলে গেছে, তাহলে এখানে জাস্ট হবে ই হবে, হ্যাঁ, টি ই হবে ডাব্লু। তাহলে এই যে সি নাম্বারটা আমাদের রাইট নাম্বার, সি নাম্বারটা রাইট। তো তোমাকে প্রথম 2 ঘর মিলালে তুমি অ্যান্সার পেয়ে যাবে, প্রথম 2 ঘর মিলালেই তোমার অপশনটা মিলে যাবে। তাহলে কারেসপন্ডিংটা মিলাবা। দেখো প্রথমটার জন্য কি করছো? তাহলে এটার প্রথমটার জন্য ওই অপারেশন করবা। দ্বিতীয়টার জন্য কি করছো? তাহলে এটারও দ্বিতীয়টার জন্য তাই করবা, ঠিক আছে? তাহলে এর কয় ঘর আগের সংখ্যা নিছে এখানে? এখানেও ঠিক ঠিক আয়ের ঠিক তত ঘর আগের সংখ্যা নিবা। এখানে এন এর ঠিক কত ঘর আগের সংখ্যা নিছে, ঠিক তুমি এখানে জেড এর ঠিক তত ঘর আগের সংখ্যা নিবা। এই অপারেশন, ঠিক আছে? মিল রাখতে হবে, এই প্যাটার্নের সাথে এই প্যাটার্ন মিল রাখতে হবে, এটাই হচ্ছে সম্পর্ক, এটাই হচ্ছে লজিক। বুঝতে পারছো? পরেরটা দেখো, এ সি ই জি আই, এই সিরিজের পরবর্তী বর্ণপদ, তার মানে এ থেকে সি এর পার্থক্য তোমাকে বের করতে। এ থেকে সি, এ বি, তার মানে 1 ঘর পার্থক্য। সি থেকে ই ডি এফ 1 ঘর পার্থক্য। ই থেকে এফ 1 ঘর পার্থক্য, তাই না? এখান থেকে তার মানে 1 ঘর পর পর সংখ্যা নিছে। ডি না নিয়ে সি নিছে, ডি না নিয়ে ই নিছি, এফ না নিয়ে জি নিছি, আই, তাহলে আই এর পর জে, তাহলে জে না নিয়ে আমি কি নিব? কে নিব। আই জে কে, তাহলে জে বাদ, তাহলে থাকবে কি? কে। তাহলে কে হবে আমাদের পরের সিরিজের সংখ্যা। খুবই ইজি, ঠিক আছে? জাস্ট পার্থক্যটা বুঝবা যে পার্থক্যটা কোন সিকোয়েন্সে আগাচ্ছে। পরবর্তীতে দেখো এখানে, এখানে আমার একটা সংখ্যা দেওয়া আছে ডিজেন্টিনেশন, এরকম একটা সংখ্যা দেওয়া আছে। ব্যবহৃত বর্ণসমূহ এক বা একাধিক ব্যবহার করে কোন শব্দটি তৈরি করা যায় না। তার মানে নিচের অপশনের মধ্যে কোন শব্দটার মধ্যে এমন একটা সংখ্যা আছে, এমন একটা বর্ণ আছে যেটা এদের মধ্যে নাই, যেটা এদের মধ্যে নাই, ঠিক আছে? তার মানে এখানে 3টা বর্ণ তুমি পাবা, 3টা শব্দ পাবা, যার সব বর্ণ এটার মধ্যে থাকে, যার সব অ্যালফাবেট এটার মধ্যে আছে, কিন্তু একটা বর্ণে, একটা শব্দের একটা বর্ণ বা 2টা বর্ণ এর মধ্যে নাই। তাহলে দেখো আমরা ডিজেন্টিনেশন দেখছি, এর মধ্যে যে বর্ণ আছে সেটা কিন্তু এর সব আছে, দেখো তো আছে না?
ই আছে, এস আছে, টি আছে, আই আছে, এন আছে, এ আছে, টি আই সবই আছে। নোটেশন এর মধ্যে সব বর্ণ আছে, তাহলে এটাও হবে এটাও হবে। তাহলে তারপর দেখো D10, ডি আছে, ই আছে, টি আছে, এ আছে, আই আছে, এন আছে, তাহলে এটাও হবে। তাহলে দেখো এই যে এখান থেকে আমি যেটা পাচ্ছি, দেখো তো ইউ, এই যে ইউ অপশন, এই ইউটা কি এটার মধ্যে আছে কিনা দেখো তো, খুঁজে পাও কিনা। ইউ আছে এর মধ্যে, ইউ কিন্তু নাই। তার মানে এটার মধ্যে যে বর্ণগুলো আছে এই বর্ণগুলো নিয়েই সংখ্যাটা শব্দটা গঠিত হইতে হবে। ইউ কি আছে? নাই। তাহলে ইউ হবে আমাদের মানে কাঙ্ক্ষিত অ্যান্সার এটা, কিন্তু এইটা শব্দ গঠন করে না, এটাই শব্দ গঠন করে না। ঠিক আছে, তো এটাই হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছো? তাহলে এই সংখ্যাগুলো দেখবা যে এর মধ্যে যে বর্ণগুলো আছে সবগুলা বর্ণ তিনটার মধ্যে থাকবে, একটার মধ্যে খালি থাকবে না। এটা আইডেন্টিফাই করতে পারলে আচ্ছা। তো দেখো ইংরেজি বর্ণমালার ধারাবাহিকভাবে 18তম অক্ষরের বাম দিকে দশম অক্ষর কোনটা? বুঝছো? 18তম অক্ষর পর্যন্ত তুমি গেলা, তার এদিকে তোমার কি 10 ঘর ব্যাকে আসতে হবে। তাহলে 10 ঘর ব্যাকে আসা মানে কি 18 থেকে 10 বাদ না, তার মানে কি অষ্টম যে সংখ্যা সেটা হবে না, অষ্টম অ্যালফাবেটটা হবে না। তুমি 18 ঘর গেছো, তারপর আবার 10 ঘর ব্যাকে আসছো, তার মানে আলটিমেটলি কি তুমি কয় নাম্বারে আসো? 8 নাম্বারে আছো। তাহলে 8 নাম্বার বর্ণ যেটা সেটাই, 8 নাম্বার বর্ণ যেটা সেটাই। তাহলে ই এফ জি এইচ, তাহলে কত? ই মানে 5, তাহলে 5 এর পর 3 মানে 8, তাহলে 8 নম্বর বর্ণ কোনটা? এই যে এইচ নাম্বার, এটা হচ্ছে কি 8 নং বর্ণ, 8 নং অ্যালফাবেট। ঠিক আছে, তাহলে 10 ঘর, 18 ঘর গেছো, তারপরে আবার 10 ঘর ব্যাকে আসো, তার মানে কি তুমি 8 নাম্বার ঘরে আসছো। পরবর্তী দেখো যাবে ডি ইউনিটের, এখানে আছে এই যে ম্যাথমেটিক্যাল প্রশ্নগুলো, এইগুলো তোমাকে সময় লাগাবে এই বেশি, এই প্রশ্নগুলো তোমাকে সময় কনজিউম করবে বেশি। তাহলে এই প্রশ্নগুলো কিভাবে সলভ করতে হবে? হ্যাঁ দেখো, এই প্রশ্নগুলো এমন একটা সিকোয়েন্স আনতে হবে, তুমি হয় দেখবা যে এইগুলা এগুলা যোগ করলে একটা আসছে, এগুলো এগুলো যোগ করলে একই আসছে, এরকম যদি হয় কিনা দেখি। 8 5 13, 13টাকে 14, 5 5 10 আর সাথে 17, তার মানে এটা এই প্যাটার্ন মিলবে না, এই প্যাটার্ন মিলতেছে না। মানে কিছু প্যাটার্ন আছে যে এই বরাবর যোগ করবা, এই বরাবর যোগ করবা, এই পাশে যোগফল কি সমান থাকবে, মিলতেছে? তাহলে মিললো না, তাহলে এইটা এই লজিক আমাদের হবে না। এরপরে দেখবো আমরা কি লজিক খাটাবো, এটা কি করবো, গুণ করবো, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ। তাহলে গুণ করে দেখবো, গুণ করলে আলটিমেটলি এটা আসে কিনা। অর্থাৎ এই যে নিচে যে 4 ডিজিট পাচ্ছ, এইটা 4 ডিজিট গুলা তুমি যোগ বিয়োগ গুণ ভাগ যাই খুশি করে এই উপরেটা তোমাকে মিলাইতে হবে। দেখো তো মিলে কিনা। তুমি 8 আর 1 যোগ করো, 9 হচ্ছে, এটা 14 হচ্ছে, কোনোভাবে বিয়োগ টোগ করে কি অ্যান্সার মিলতেছে? 8 আর 1 9, 5 আর 1 14, দেখো তো কোনোভাবে মিলতেছে কিনা। তাহলে আমি মনে হয় একটা মিল পাচ্ছি এখানে। 8 আর 1 যোগ করলে কত? 9। ঠিক আছে, 5 আর 7 কত হলে? 5 আর 7 কত বলো তো? 12। দেখো তো বিয়োগ করলে কোনো মিলটে পাচ্ছে কিনা? হচ্ছে না। তাহলে এখানে 14 হইতো তাহলে কিন্তু হইতো। তাহলে বিষয়টা কিন্তু হচ্ছে না। এবার গুণ করলে কি বেশি হয়ে যাচ্ছে? গুণ করলে হয়ে যাচ্ছে বেশি। তাহলে কি অপারেশন করলে আলটিমেটলি উপরে ছোট সংখ্যাটা আমি পাবো বলতো? মানে এই 4 ডিজিটের মধ্যে এমন কিছু করতে হবে যেন ওই 5 আমি ছোট সংখ্যাটা পাই, এই উপরে ঘরের গুলা মিলে যায়। দেখো 5 আর 8 তুমি যদি কি করো, 8 আর 5 মিলে কি হচ্ছে? 85 না? তাহলে আমি এটা 85 নিলাম। আর 1 আর 7 আমি কি দিলাম? 17 ধরছি। এবার এইগুলাকে কি করতে হবে বলতো? এগুলাকে যোগ করবা না বিয়োগ করবা না গুণ করবা না ভাগ করবা? দেখো গুণ করলে তো বেশি হবে, বিয়োগ করলেও 5 হচ্ছে না। তাহলে একমাত্র বড় সংখ্যাটাকে এটা দিয়ে ভাগ করলে ছোট মান আমি কিভাবে পাবো? তো ভাগ করলে পাবো। 85কে তুমি যদি অ্যাটলিস্ট 17 দিয়ে ভাগ করো তাহলে কিন্তু একটা ছোট সংখ্যা পাবা, কিন্তু গুণ করলে মানটা বড় আসে, বিয়োগ করলে তো 5 হচ্ছেই না, ভাগ করলে দেখি হয় কি না। তাহলে আমি যদি 85কে এই যে 17 দিয়ে ভাগ করে, দেখো এই যে প্রথম দুইটা মিলে 85, নিচে 17 হইলো, ভাগ করলে কিন্তু এই যে 5 মিলে যায়, ভাগ করলে 5 মিলে যায়। তার মানে এই দুইটা মিলে, চারটা মিলে যে সংখ্যা পাচ্ছি, দেখো 8 আর 5 85, আর নিচে দুইটা কত? 17। এই দুইটা ভাগ করলে কি 5 মিলে যায়। যেমন দেখো 76 আর 19, 76কে তুমি যদি 19 দিয়ে ভাগ করো, এই যে 19 দিয়ে যদি ভাগ করে দাও তাহলে কিন্তু তুমি 4 পেয়ে যাবে। তাহলে সেম ভাবে 91কে আমি যদি 13 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমি এখানে অ্যান্সারটা পেয়ে যাবো। তাহলে 91কে 13 দিয়ে ভাগ করলে কত হবে বলতো? 7 দিয়ে গুণ করো। আহ 7 দিয়ে গুণ করলে কত? 91 মিলে যাচ্ছে, তাহলে অ্যান্সার কিন্তু এখানে 7 হবে। 13 গুণন 7, 3 7 21 21 1, 7 1 7 আর 2 90, এই যে 91 এখানে মিলে যাচ্ছে। ঠিক আছে, তো অনেকগুলো প্যাটার্ন তোমাকে দেখতে হবে, যে তুমি নিচের যে 4টা ডিজিট পাচ্ছ এগুলো নিয়ে তুমি যোগ করে দেখবা, বিয়োগ করে দেখবা, ভাগ করে দেখবা, যেটার জন্য তোমার উপর একটা মিলবে সেই অপারেশন তুমি নিবা। এখানে যে যোগ ভাগ করছো তার মানে যে মিলে গেছে তা, এটার জন্য এটা হতেই পারে, কিন্তু এমন ডিজিট হতে পারে যে বিয়োগ করলে তোমার এটা মিলতেছে। তো সবসময় এই সাংখ্যিক যে মানগুলো এগুলো আমরা কিন্তু পরে ভিডিওতে আরো বেশি বেশি আলোচনা করব। ঠিক আছে, তবে একটা ধারণা দিয়ে রাখলাম যে এইগুলাতে তোমার হয় যোগ বিয়োগ, না হয় গুণ ভাগ, এগুলা করে তোমাকে মিলাইতে হবে। ঠিক আছে,
তাহলে তুমি দেখবা, বারবার ট্রাই করে দেখতে হবে। এগুলো তোমার কিন্তু অনেক সময় লাগবে ভাই। তো আমি যেগুলো সলভ করবো এগুলোতে কিন্তু সময় কম লাগবে, তো চেষ্টা করবো এগুলোকে সলভ করে যদি সময় পাও তাহলে এগুলোতে হাত দেওয়া, বা তোমার যদি প্রশ্ন টাইপ কমন পড়ে। যেমন এখানে আমি দেখলাম যে এই টাইপের উপরে এক ঘর থাকলে, অর্থাৎ এই গঠন যদি থাকে তাহলে আমরা কি করব, ভাগ বা ভাগ করা আছে যদি উপরে ছোট সংখ্যা থাকে, ঠিক আছে, আর বড় সংখ্যা থাকলে গুণ করে দিব বা বিয়োগ করে দিব। বিয়োগ যদি ছোট সংখ্যা দেখো উপরে, তাহলে বিয়োগ অথবা ভাগ করে দেখবা মিলে কিনা, ঠিক আছে, বিয়োগ অথবা ভাগ করে মিলে কিনা। অ্যান্সার কিন্তু 7। পরবর্তী প্রশ্ন দেখো, প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বলবে, এটা কিন্তু আরেকটা দেখো ইম্পর্টেন্ট, মানে খুবই মজার একটা বিষয়। তাহলে 26 থেকে 34, 26 কত যোগ করলে আমি 34 পাবো, তো 8 যোগ করে না, তাহলে যোগ 8। সিকোয়েন্সটা বলো, 26 থেকে 34 আসছে, 34 থেকে গেছে 41, 41 থেকে আসছে 46, 46 থেকে গেছে 56, 56 থেকে আসছে এটাতে। তাহলে দেখো 34 থেকে 41 আমি কত পাবো, 34 সাথে কত যোগ করলে 41 পাবো, এখানে যদি আমি 7 যোগ করি তাহলে কিন্তু আমি 41 পাচ্ছি, তাই না? দেখো 34 আর 7 যোগ করলে 41। আবার দেখো 41 সাথে আমি 46 কত যোগ করলে পাবো, আমি যদি 5 যোগ করি তাহলে কিন্তু 46 পাচ্ছি। ঠিকভাবে 46 সাথে 56 কত পাচ্ছি, 10 পাচ্ছি যোগ করলে। তাহলে দেখো কোনো কি প্যাটার্ন পাচ্ছ তুমি, 8 হচ্ছে 7 হচ্ছে, মানে কোনো সমান্তর ধারা। দেখো এদের যে মাঝখানে যে পার্থক্যগুলো, এখানে প্রথম পার্থক্য পেলাম 8, পরের পার্থক্য পেলাম 7, তারপরে পার্থক্য পেলাম 5, তারপরে পার্থক্য 10। কোনো কি সিকোয়েন্স পাবো, কোনো সমান্তর ধারা হচ্ছে? তুমি যদি দেখো যে 8 এবং 7 এই দুইটার মধ্যে একটা পার্থক্য, এই দুইটা মানে পার্থক্য যদি সেম থাকতো তাহলে আমি ইজিলি কিন্তু অ্যান্সার করে আসতাম। যেমন মনে করো এখানে পার্থক্য 8 আছে, 10 আছে, 2 আছে, তার মানে পার্থক্য 2 2 করে বাড়তেছে, তাহলে আমি পরবর্তী পার্থক্যের সাথে 2 যোগ করলে, এটার সাথে যোগ করলে হয়ে যাইতো। কিন্তু এটা কিন্তু ওই সিকোয়েন্স মানতেছে না, মানে কোনো সমান্তর ধারা হচ্ছে না, এটা আলাদা একটা নিয়ম। তাহলে কোন নিয়ম আমি অ্যাপ্লাই করতেছি দেখো তো। তাহলে 26 আর 34 8 যোগ করতেছে, কি যোগ করছে, 8 যোগ করছে। এটার উত্তর কিন্তু এর মধ্যে আছে, এটার উত্তর কিন্তু এর মধ্যে আছে, এর মধ্যে আছে, ঠিক আছে। তাহলে আমি যেহেতু সিকোয়েন্স পাইলাম না, তাহলে আমি যদি এখানে যোগ করলে কত, 8 যোগ করলে, আচ্ছা দেখো চোখের সামনে আমি দেখতে পাচ্ছি যে 6 আর 2 যোগ করলে কিন্তু 8 হয়, তাই না? দেখো 6 আর 2 যোগ করলে কিন্তু 8 হয়ে যায়, 8 হচ্ছে। আচ্ছা এবার দেখো আমি 34 থেকে 41 গেছি, দেখো তো 7 যোগ করলাম কত, আমার চোখের সামনে কিন্তু যে 3 আর 4 দুইটা যোগ করলে কিন্তু 7 হয়ে যাচ্ছে, দেখছো 3 আর 4 যোগ করে কত, 7। আচ্ছা এবার দেখো 41 থেকে আমি 46 আসলাম, কত যোগ করছি, 5, দেখো তো 4 আর 1 যোগ করলে 5 হচ্ছে কিনা, হচ্ছে, হ্যাঁ হচ্ছে। তাহলে যেই ডিজিটের পরের সংখ্যা তুমি নিবা, ওই ডিজিটের সাথে ওই দুইটা ডিজিটের যোগফল। তার মানে যখন আমি 26 নিছি, দেখো যখন আমি 26 এর পরের সংখ্যা বের করলাম, তখন কি এই দুটো আলাদাভাবে যোগফল, 2 আর 6 কত হচ্ছে, 34। সেম ভাবে তুমি যখন 34 নিছো, যোগ 3 যোগ 4 দেখো 7 হচ্ছে না, তাহলে কত হচ্ছে, এই যে 41। তারপর দেখো এখানে আছে 41, তাহলে আমি কত পাইছি, 46 কখন পাইলাম, যখন 5 যোগ করলাম। 5 কই থেকে পাইলাম বলো তো, 4 আর 1 যোগ করলে পাইলাম না, এই যে 4 আর 1, তাহলে দেখো কত পাইলাম, 46। সেম ভাবে 46 থেকে আমি কত পাইছি দেখো তো, 46 সাথে 10 যোগ করলে 56 হয়। 10 কিভাবে হয়, 4 আর 6 যোগ করলে 10 হয়, কত পাইলাম, এই যে 56। তাহলে 56 সাথে কত যোগ করতে হবে বলো তো, 56, এই যে 56 যোগ এই দুইটার যোগফল, তাহলে 5 আর 6 যোগফল, তাহলে কত, 11। তার মানে আলটিমেটলি কত বলতো, 67। তাহলে এই 67 হবে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার, 67 হবে কাঙ্ক্ষিত অ্যান্সার। এইভাবে আসলে মানে এই টাইপের প্রশ্ন তোমার অ্যান্সার ওখানে দেওয়া আছে, জাস্ট তোমাকে ধরতে হবে। তো এই সাংখ্যিক মানগুলো বের করতে তোমার কিন্তু সময় লাগবে। তো এই প্রশ্নগুলো বেশি বেশি প্র্যাকটিস করার চেষ্টা করবা, ঠিক আছে? বেশি বেশি প্র্যাকটিস করবা এবং বুঝবা যে লজিকটা আসলে কোথায় খাটতেছে, যোগ করতেছে, কি কি যোগ করছে, কিভাবে যোগ করছে, এটা যদি ধরতে পারো অ্যান্সার করে আসতে পারবা। পরবর্তী প্রশ্ন দেখো, টাইমের খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু ছেলেবেলা ভুল করে আসে, টাইমেরটা খুবই ইম্পর্টেন্ট। দেখো 20 মিনিট আগে মাইকেল বলেছিল ইট ইজ 10 to 1, কি বলছো, ইট ইজ 10 to 1। তুমি যদি এটার মিনিং জানো তাহলে তুমি কিন্তু অ্যান্সার করতে, তুমি ওকে বলছিল 20 মিনিট আগে, বলছে কি বলছে, 20 মিনিট আগে, মানে 20 মিনিট আগে সে বলছিল এত বাজে, তাহলে 20 মিনিট পরে কত, তাহলে এটা যে সময়, এই সময়ের সাথে 20 যোগ করলে বর্তমান সময় পাবো না, যেহেতু 20 মিনিট আগে বলছে, তাহলে বর্তমান সময় কত, যা বলছিল তার সাথে 20 যোগ, তাহলে বর্তমান সময়। তাহলে এটা দ্বারা আসলে কত বোঝায়, এটা দ্বারা কত বোঝায় এটা তোমাকে জানতে হবে। দেখো এখানে আমাদের টাইমের মধ্যে আমরা টু এবং পাস্ট এই দুইটা জিনিস অ্যাপ্লাই করব। টু, এই টু মানে আমরা বুঝবো হচ্ছে বাকি আছে, কি বলবো, এটা হচ্ছে বাকি আছে, কতটুকু বাকি আছে। আর পাস্ট মানে হচ্ছে অতিক্রম করে গেছে, অতিক্রম করে গেছে, ঠিক আছে, অতিক্রম করে গেছে। আচ্ছা তাহলে দেখো ইট ইজ 10 to 1, তাহলে টু মানে বলছি বাকি, তাহলে কত বাকি আছে, এই যে টু এর আগে যত, টু এর আগে যত তত মিনিট, তত মিনিট বাকি আছে। তাহলে 2 এর আগে কত আছে, 10 আছে, তাহলে 10 মিনিট বাকি আছে, কত বাজতে, কত বাজতে, এটা হচ্ছে কত বাজতে, কত বাজতে।
বাজতে, তাহলে 2 এর পরে যেটা সেটা হচ্ছে কত বাজতে, আর তার আগেরটা কত মিনিট বাকি। তাহলে আমি বলবো ইট ইজ 10 to 1, মানে কত 10 মিনিট বাকি কত বাজতে, একটা বাজতে। তাহলে একটা বাজতে 10 মিনিট বাকি, তার মানে কয়টা বাজে এখন? 12টা 50 না ভাই? তাহলে এখন বাজে কত? এখন বাজে হচ্ছে 12টা 50। তোমাকে ইংলিশে বলছে ইট ইজ 10 to 1, তার মানে কি একটা বাজতে 10 মিনিট বাকি। বুঝতে পারছো? তাহলে 2 এর আগে যেটা এটা বোঝায় কি কত মিনিট বাকি, আর 2 এর পরে যেটা কত বাজতে। তাহলে কত বাজতে, একটা বাজতে কয় মিনিট বাকি, 10 মিনিট বাকি। তার মানে কয়টা বাজে, 12টা 50। তাহলে 20 মিনিট আগে ছিল 12টা 50, তাহলে 20 মিনিট পরে কত হবে? 20 মিনিট পরে যোগ করো, তাহলে কত হচ্ছে, 20 যোগ 10 মিনিট যোগ করলে কত হয়? 10 মিনিট পরে বাজবে একটা, তার 10 মিনিট পরে কত, একটা 10। তাহলে একটা 10 বাজবে, তাহলে একটা 10 অ্যান্সার কত হয়েছে, বি নাম্বার। ইজি না? জাস্ট তোমাকে 2 এবং 5টার পার্থক্য দেখতে হবে। চলো আমরা আরেকটা প্রশ্ন সলভ করি, এবং এই টাইপের প্রশ্ন কিন্তু খুবই আসে, চিত্র দিয়ে এই টাইপের প্রশ্ন অনেকগুলো আসে 23 সালে। তো আমি চিত্রগুলো তুলতে পারি নাই, জাস্ট কনসেপ্টটা তোমার বোঝাই দিই, তুমি 23 সালে প্রশ্ন সলভ করতে পারো ইজিলি। ঠিক আছে? দেখো কোয়ার্টার 2, কোয়ার্টার মানে কি ভাইয়া? কোয়ার্টার মানে দেখো আমরা কি 60 মিনিটে এক না, তাহলে 60 কোয়ার্টার মানে হচ্ছে 1/4। ঠিক আছে? 60/4 মানে কত, 15 মিনিট। এই 15 মিনিটটা আমরা কোয়ার্টারে বুঝবো। ঠিক আছে? কোয়ার্টারে বুঝবো, এবং কোয়ার্টারের সাথে দেখো 2, এই 2 মানে কি বুঝলাম আগে। 2 মানে কি হচ্ছে, 2 মানে হচ্ছে এখনো বাকি আছে। 2 মানে কি বলতো, বাকি আছে। 2 মানে এখনো বাকি আছে। ঠিক আছে? 2 মানে হচ্ছে বাকি আছে। আর 5 মানে কি, অতিক্রম করে গেছে, অতিক্রম করছে। ঠিক আছে? অতিক্রম করছে মানে পার হয়ে গেছে, পার হয়ে গেছে। ঠিক আছে? তাহলে কোয়ার্টার 2 7 মানে কি, 2 এর পরে যেটা অত বাজে, কত বাজে। ঠিক আছে? তাহলে কত, 7টা বাজে। তাহলে 7টা বাজতে কতটুকু বাকি আছে, কোয়ার্টার মানে কি 15 মিনিট। কত মিনিট, 15 মিনিট। আমরা কোয়ার্টার দ্বারা কি বুঝবো, 15 মিনিট বুঝবো। বোঝা গেল? তাহলে কোয়ার্টার 2 7 মানে কি, 7টা বাজতে 15 মিনিট বাকি আছে। তার মানে আমরা যে বলি না যে সোয়া পৌনে, এটা কি বলো তো, এটা হচ্ছে পৌনে। এই ঘটনা কি, কোয়ার্টার 2 মানে কি পৌনে। আর যে কোয়ার্টার 5 মানে কি সোয়া, কোয়ার্টার 5 মানে হচ্ছে সোয়া। যদি বাংলায় থাকে যে পৌনে 7টা বাজে, তার মানে কি 6টা 45 বাজে। বুঝতে পারছো? পৌনে মানে কি 15 মিনিট আগে, আর সোয়া মানে 15 মিনিট পরে। ঠিক আছে? তাহলে দেখো কোয়ার্টার 5 মানে কি অতিক্রম করে গেছে, মানে সোয়া 7টা বাজে। তার মানে এটা কত, 7টা 15। তাহলে ঘড়ি কাটা তোমার প্রশ্ন দিবে। ঠিক আছে? যে নিচের কোনটি সঠিক, তাহলে কোয়ার্টার 2 7 এর জন্য নিচের ঘড়ি কোন সম্পর্কটা সঠিক। তাহলে কোয়ার্টার মানে কি বলতো, 6টা 45, তার মানে 6-এর একটু অতিক্রম করে 7-এর কাছাকাছি, কিন্তু কি 7 এবং 9-এর মধ্যে থাকবে। দেখো আমরা দেখি না যে, দেখো খুবই কাছাকাছি আছে না, দেখো 12 গেজে 12টা এখানে গেলে কি 7-এর কাছাকাছি, কি 6 অতিক্রম করে 7-এর দিকে যাচ্ছে। দেখো 7 কিন্তু হয় নাই, তাহলে 7-এর দিকে যাচ্ছে, 6 অতিক্রম করে গেছে কিন্তু। বুঝছো? 6টা 45-এ কিন্তু 6-এর উপরে ঘন্টা কাটা থাকে না, ঘড়ি যাদের দেয়াল ঘড়ি আছে দেখো 6টা 45-এ কি এই যে ঘন্টা কাটা 6-এর উপরে থাকে নাকি, ঘন্টা কাটা আছে 7-এর দিকে চলে যায়। তাহলে ঘন্টা কাটা কিন্তু ছোট, এটা কিন্তু ছোট কাটা, এটা মনে রাখো, এটা কিন্তু ছোট কাটা, এটা কিন্তু বড় কাটা। মিনিটের কাটা কিন্তু সবসময় বড় থাকবে, তোমার কিন্তু বলে দিবে না ঘন্টা না মিনিটের কাটা। ঠিক আছে? তাহলে মিনিটের কাটা বড় থাকবে আর ঘন্টার কাটা ছোট, এটা দেখে তোমাকে বুঝতে হবে যে কতটা বাজে। তাহলে এটা কত, এটা কিন্তু 6টা 45 বাজে। বুঝো? এটা চিত্রটা বুঝো, এখান থেকে না বুঝলে কিন্তু অ্যান্সার ভুল করে আসবা। এটা কত, 7টা 45, মানে 7-এর উপরে থাকবে ঘন্টার কাটা, আর 3-এর উপরে থাকবে, মানে কি 3 দ্বারা কি বোঝায়, 3 5 15, 7টা 15 বাজে। তাহলে এটা হচ্ছে কত বলতো, এটা হচ্ছে আমাদের 7টা 15 টাইম, এবং এটা কত, এটা হচ্ছে 6টা 45 টাইম। এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন দিবে। ঠিক আছে? তাহলে আমি তোমাকে যদি বলি যে কোয়ার্টার 2 10, কোয়ার্টার 2 10 তার কি বোঝাচ্ছে, যে 10টা বাজার 15 মিনিট বাকি আছে। 10টা বাজার 15 মিনিট বাকি আছে মানে কি বোঝায় ভাই বলতো, 9টা 45। ঠিক আছে? আমি যদি বলি যে কোয়ার্টার 5, কোয়ার্টার 5 10, তার মানে কি বলছে, 10টা বেজে 15 মিনিট হয়ে গেছে, তার মানে কত, 10টা 15 বাজে, 10টা 15 বাজে। তাহলে সোয়া আর পৌনের বিষয়টা বুঝছো, পৌনে মানে কি আগে, আর সোয়া মানে পরে। ঠিক আছে? তাহলে পৌনে কি বোঝায়, 6টা 45, 7টা বোঝালে পৌনে 7টা মানে কি, যে 7টা 15 মিনিট বাকি আছে এখন, তার মানে 6টা 45 বাজে। আর সোয়া 7টা মানে কি 7টা বেজে 15 মিনিট হয়ে গেছে, মানে 7টা 15 বাজে। ক্লিয়ার হয়েছে? এখান থেকে কিন্তু একটা এমসিকিউ আসবে, মোস্ট ইম্পর্টেন্ট ভাই, আবারও বলছি এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু ঘুরায় দেয়, কারণ এগুলো কিন্তু স্টুডেন্টরা বেশি ভুল করে, যেখানে বেশি ভুল করবে সেই প্রশ্নগুলো তোমাকে দিবে। ওই যে কোড বের করলাম, লাস্টের কোডটা কিন্তু অনেকে ভুল করে আসে, ভুল করে না, আমারই ভুল হয়ে গেছিল। তো এটা কিন্তু ট্রিকি প্রশ্নগুলো তোমাকে দিবে, ইজি বাট ট্রিকি। ঠিক আছে? পরবর্তী একটা প্রশ্ন দেখি, দেখো খুবই সুন্দর একটা প্রশ্ন, সময় নিয়ে, এটাও বেসিক নলেজ দিয়ে পারবা, জাস্ট চিন্তা করলে পারবা। দেখো যদি একটা প্ল্যানেট মানে একটা গ্রহ, ঠিক আছে, একটা গ্রহ হচ্ছে এক্স, দেখো এক্স একটা গ্রহ, আর এটা সূর্য, তাহলে সূর্যকে কেন্দ্র করে কি সবগুলা গ্রহ ঘুরে, তাই না? এক্স একটা গ্রহ, বি একটা গ্রহ, দুইটা গ্রহ আমরা পাইলাম। আচ্ছা, এবার দেখো প্ল্যানেট প্ল্যানেট বি করে 1 বছরে, এবং তা একই রেখায় আবার মিলিত হয়। দেখো তাহলে যদি প্ল্যানেট এক্স 2 বছরে সূর্যকে প্রদক্ষিণ করে, তার মানে এক্স যেটা,
এটা সূর্যকে একবার প্রদক্ষিণ করতে কয়দিন সময় লাগে? 2 বছর। আর 2 বছর মানে কি বলতো? 2 বছর, 2 বছর, 2 বছর মানে কি আমাদের 24 মান্থ, তাই না? 24 মাস আসলে আলটিমেটলি 24 মান্থ। 2 বছর মানে কত? 24 মাস, ঠিক আছে? তাহলে এক্স যে গ্রহটা আছে এই গ্রহটা সূর্যকে একবার প্রদক্ষিণ করে কত? 24 মাস। একবার প্রদক্ষিণ করা মানে কি, যেখান থেকে সে যাত্রা শুরু করছে ওই অবস্থানে আবার যদি ফিরে আসে, ওই অবস্থানে যদি আবার ফিরে আসে তাহলে সেটা কি বলা হয়? এক পাক মারছে বা একবার প্রদক্ষিণ করছে। আচ্ছা, তাহলে এক্স গ্রহ কয়বার প্রদক্ষিণ করে? 2 বছরে একবার। আর হচ্ছে বি যে গ্রহটা আছে, বি গ্রহ, এটা 1 বছরে একবার। তার মানে বি গ্রহকে একবার প্রদক্ষিণ করতে সময় লাগে কত? বি এর জন্য লাগে হচ্ছে 1 বছর। তাহলে বি দেখো 1 বছরে কয়বার আসছে? 1 বছরে সে এক পাক মারতে পারছে। কিন্তু জেড কি করছে? এক্সটা কি করছে? 2 বছর লাগছে তার এক পাক মারতে, ঠিক আছে? তাহলে দেখো বি এবং এক্স একসাথে যাত্রা শুরু করলো। তাহলে বি এবং এক্স একসাথে যাত্রা শুরু করলো, যখন বি এক পাক মারলো তখন কিন্তু এক্স এখানে, কারণ কি বলতো? কারণ তার 2 বছর লাগছে আর এক্স এর লাগছে কত? 1 বছর, তার মানে অর্ধেক। অর্ধেক। তাহলে বি যখন এক পাক মারছে তখন এক্স গেছে কতটুকু? অর্ধেক জায়গায় গেছে। তাহলে এক্স এর জায়গায় যদি আবার আসতে চাই তাহলে এখান থেকে আরেক পাক মারবে, তখন কি বি আরো এক পাক মারে দেবে, ঠিক আছে? বি প্রথম পাকের জন্য এক পাক মারছে, ওটার জন্য কত লাগে? 12 মাস লাগছে। তো 12 মাসে কি এক্স কতটুকু গেছে? এক্স গেছে অর্ধেক। অর্ধেক গেছে এক্স। তাহলে বাকি অর্ধেক কি? আবার 12 মাস। আবার 12 মাসে কি করে? বি আরো এক পাক মারবে, তাহলে আরো এক পাক মারে কি এখানে আসবে। তাহলে এক পাক মারা মানে কি, যেখান থেকে যাত্রা শুরু করছে ওখানে আবার ফিরে আসা। তাহলে বি 24 মাস পরে এখানে ফিরে আসলো, আর এক্স কি করলো? 24 মাস পরে এখানে আসলো, একবার আসলো। তাহলে 24 মাস পরে কি এরা একসাথে দেখা হবে না? একসাথে দেখা হবে না? বুঝছো? যাত্রা শুরু করলো, বি কি করছে? 2 বার, 24 মাসে 2 বার, একবার 2 বার প্রদক্ষিণ করে তার অবস্থানে ফিরে আসছে। এক্স কি করছে? 24 মাসে একবার আসছে। তাহলে 24 মাসে কি, যেখান থেকে তারা যাত্রা শুরু করছিল ওখান থেকে তারা মিলিত হচ্ছে, ঠিক আছে? তাহলে এখানে আলটিমেটলি গ্যাপটা কত হচ্ছে? 24 মাস না? 24 মাস। কারণ কি, বিটা 1 বছরে একবার পাক মারলেও এক্স কি করছে? 2 বছরে এক পাক মারছে। তার মানে এক যখন প্রদক্ষিণ শেষ হচ্ছে তখনই কিন্তু দেখা হবে। তাহলে এক্স এর প্রদক্ষিণ কখন শেষ হচ্ছে? 24 মাস পরে। তাহলে অ্যান্সারটা কত হবে আমাদের এখানে? 24 মাস, ঠিক আছে? 24 মাস পরে তারা একে অপরকে মিলিত হবে বা একে অপরকে এইভাবে দেখতে পাবে। বুঝতে পারছো বিষয়টা? পরবর্তী প্রশ্ন দেখো, যা বিডি ইউনিটের ক, এই সম্পর্ক রিলেটেড, এটা কিন্তু গুরুত্বপূর্ণ সম্পর্ক, ঠিক আছে? গুরুত্বপূর্ণ। দেখো, ক ক্ষয়ের পিতা, গ কয়ের চাচা, গ অন্য কোনো ভাই বোন নাই, তাহলে খ গ এর মধ্যে। এই টাইপের প্রশ্নগুলো সলভ করার জন্য তুমি আগে কি করবো বলতো? যা যা দেওয়া আছে এগুলো লিখবে। দেখো, ক আছে, খ আছে, গ আছে, আর কি আছে এখানে? আছে আমাদের ক, খ, গ, ক, আর নাই, তাই না? তাহলে দেখো খুবই ইজিলি আমি অ্যান্সার করে আসতে পারবো। দেখো, ক ক্ষয়ের পিতা, ক ক্ষয়ের পিতা, বুঝছো? কটা কি হচ্ছে? ক ক্ষয়ের পিতা। তবে খ, এটার হচ্ছে কি, এদের সম্পর্ক হচ্ছে কি? পিতা, পিতা সন্তান, পিতা সন্তান। কটা কি? কটা হচ্ছে পিতা, ক হচ্ছে পিতা, ঠিক আছে? আর খ হচ্ছে কি বলতো? সন্তান, বুঝছো? এবার দেখো, গ হচ্ছে কয়ের চাচা। গ কার চাচা? কয়ের চাচা। ক কি ছিল? পিতা না? কয়ের চাচা, কয়ের চাচা কি? ও চাচা, গয়ের চাচা হচ্ছে এটা, ঠিক আছে? বুঝলা? আচ্ছা। আচ্ছা, তোমার বাপের যে চাচা সে তোমার কি হবে? দাদা হবে না? বুঝো? তোমার বাপের যে চাচা সে কি হবে? তোমার দাদা হবে না? তাই তো হয়, তাই না? আচ্ছা, এবার দেখো, গয়ের অন্য কোনো ভাই বোন নেই। গ কে ছিল? এই যে গ, গয়ের অন্য কোনো ভাই বোন নেই, তার মানে গয়ের অন্য কোনো ভাই বোন নেই। কিন্তু তোমার এখানে বলছে যে গ কি? গ হচ্ছে কয়ের চাচা, তাহলে চাচা তো চাচা হইলো, তাহলে আর কোনো ভাই বোন নাই। তাহলে আমার বলছে খ এবং গয়ের কি হয়? খ এই গয়ের কি হবে? খটা কি ছিল? খ ছিল পুত্র বা সন্তান, আর ক ছিল কি? বাপ। আর বাপের চাচা হচ্ছে এটা, তাহলে বাপের চাচাকে তুমি কি বলবা? দাদা বলবা না? তাহলে দাদার সাথে তোমার সম্পর্ক কি? দাদার সাথে তোমার সম্পর্ক কি? নাতি না? নাতি, এই যে নাতি হবে অ্যান্সার। এবং বিশ্বাস করো এখানে যে বেশিরভাগ প্রশ্ন আইকিউ এ তুমি এই নাতি নাতির সম্পর্কে বেশি পাবা, ঠিক আছে? নাতি নাতির সম্পর্কটাই বেশি পাবা। প্রশ্ন কিন্তু খুবই ইজি এখানে, ঠিক আছে? ক হচ্ছে ক্ষয়ের পিতা, তার মানে খ হচ্ছে সন্তান, ক হচ্ছে বাপ। এবার কয়ের চাচা হচ্ছে গ, তাহলে বাপের ভাই, বাপের চাচা, বাপের, বাপের বাপ মানে বাপের চাচা বলতে পারো। বাপের চাচাকে কি বলে মানুষ? দাদা বলে না? তাহলে তুমি আর তোমার দাদার সম্পর্কে নাতি নাতনি। তাহলে যে খ গয়ের কি হয়? খটা গয়ের কি মানে সন্তানটা গয়ের কি হয়? তাহলে সন্তান কি হবে? নাতি হয়। আর যদি বলো গ কি হয়? গ হয় চাচা, এই সরি, এখানে দাদি তো অপশন নাই। গ হচ্ছে কি? গ হচ্ছে দাদা, গ হচ্ছে কি? দাদা। এই চাচা বলছে, যদি চাচি বলতো তাহলে কি হতো? দাদি হইতো। পরবর্তী প্রশ্ন দেখো, ক ক্ষয়ের বোন। খুবই সুন্দর, আমরা ক খ গ দেওয়া আছে, গ উমগন দেওয়া আছে। ক, এই যে খ, এই যে গ, এই যে ঘ, এই যে গ।
চলো দেখি সম্পর্ক দেখি। ক খ এর বোন, আচ্ছা ক আর খ দুই বোন, ক আর খ দুই বোন, তাহলে ক আর খ দুই বোন, ঠিক আছে দুই বোন। এবার দেখো গ আর খ দুই বোন কিনা এটা পরে দেখতেছি আমরা, বোন ক আর খ পাশাপাশি বোন আর কি, এর বোন, ক খ এর বোন। এবার গ খ এর মামা, গটা কি খ এর মা, এই যে গ এই খ এর কি মা, গ হচ্ছে খ এর মা। আচ্ছা ক আর খ কি ছিল, বোন ছিল না, তাহলে ক এর সাথে গ কি হবে, এটাও মা হবে। কয়েরও কি মা গ না, তাহলে ক আর খ যদি বোন হয় ভাই বোন হয়, তাহলে গ কি খয়ের মা, মা তাহলে তোমারই মা। আমরা অনেক সময় ছোটবেলায় বলি না যে এটা আমার মা, আমরা দুই ভাই থাকলে কি বলতাম যে এটা আমার মা তোর মা না, তাহলে ওরকম হয়ে গেছে আসলে কি তাই, তাহলে যার মা দুই ভাই বোনের মধ্যে এর যদি মা হয় তাহলে ওর বোন যেহেতু তাহলে এর কয়েরও মা হবে, তাহলে কয়ের মা কি গই হচ্ছে, ঠিক আছে খয়ের মা যদি গ হয় তাহলে কয়ের মাও কি গই হবে। আচ্ছা এবার দেখো খ ঘ, এই যে ঘ যেটা, এই যে আমাদের ঘ, এই ঘটা হচ্ছে গয়ের বাবা, গয়ের বাবা, তাহলে গ এই যেটা গয়ের কি হলো বাবা, গয়ের কি হলো বাবা, গয়ের কি হলো বাবা। আচ্ছা তাহলে উমো যেটা, এই যে উমো, এই উমোটা হচ্ছে ঘয়ের মা, এই যে উমো, এই উমোটা হচ্ছে আবার কি ঘয়ের মা, ঘয়ের মা, উমোটা হচ্ছে ঘয়ের মা। আচ্ছা তোমাকে বলছে ক এবং ঘয়ের সম্পর্ক কি, তুমি বুঝে গেছো যে আসলে ভাই আনসারটা কি হবে। ক এবং ক আমাদের এই যে ক, এই যে আমাদের এখানে ক পাইলাম না, ক আর এই যে খ, এটা সম্পর্ক কি, জাস্ট অ্যান্সার দেখো। ক থেকে গ তোমার কি মা হচ্ছে, আর মায়ের বাবা মানে কি, মায়ের বাবা মানে কি তোমার নানা না, মায়ের বাবা মানে কি তোমার নানা। আচ্ছা এখানে ও নাতি নাতির কথা বলছে, ঠিক আছে ওই তো ঠিকই তো, তোমার নানা হচ্ছে, তাহলে ক এটার কি ঘ, এটা কি হচ্ছে বলতো, নানা হচ্ছে, কি হচ্ছে নানা হচ্ছে, তাহলে নানার তুমি কি হও, নাতি হও না, তাহলে ক ঘয়ের কি হয়, তুমি কি হও, তুমি নাতি হও না নাতনি হও। দেখো ক ক্ষয়ের বন, ক হচ্ছে কি ক্ষয়ের বন, তাহলে কটা কি, ক হচ্ছে মেয়ে, ক হচ্ছে কি মেয়ে, ক ক্ষয়ের বন, কটা মেয়ে, ঠিক আছে তাহলে মেয়ে যদি হয় তাহলে কি হবে, এটা নাতনি হবে, ঠিক আছে নাতনি হবে। তাহলে একটু চিন্তা করো তাহলে কিন্তু ক্লিয়ারলি বুঝে যাচ্ছ, ঠিক আছে। দেখো ক হচ্ছে কি ক্ষয়ের বোন, তাহলে কটা কি, কটা হচ্ছে মেয়ে, এটা আমাকে নির্দেশ করে দিছে, ঠিক আছে। তাহলে যেহেতু ক্ষয়ের মা যদি গ হয় তাহলে ক আর খ কি ভাই বোন ছিল, তাহলে কয়ের মাও কি গ হবে, আর গয়ের বাপ কে ঘ, গয়ের আব্বাকে ডাক ঘ, তাহলে ঘটা কি হচ্ছে কয়ের নানা হচ্ছে, তাহলে যেহেতু মেয়ে তাহলে এটা কি হবে নাতনি, নাতনি নানা সম্পর্ক, ঘ হবে নানা আর ক হবে কি নাতনি, ঠিক আছে অ্যান্সার হবে নাতনি। পরবর্তীটা দেখো যাবি ইউনিটে, এ ও বি দুই ভাই, আচ্ছা দুই ভাই হলো, দুই ভাই তার মানে দুইজনে কি ছেলে, তাহলে এখানে আমাদের এ আছে বি আছে আর সি আছে আর ডি আছে, ঠিক আছে তাহলে সম্পর্ক দেখি চলো কি হয়। তাহলে এ ও বি দুই ভাই, তাহলে এটা কি দুই ভাই, দুই ভাই। এবার সিওডি দুই বোন, আচ্ছা সিওডি দুই বোন সমস্যা নেই, সিওডি দুই বোন, ঠিক আছে দুইজনেই মহিলা, ঠিক আছে দুইজনে মহিলা দুই বোন। এবার এ এর ছেলে ডি, তাহলে এ এর ছেলে ডি, লাও এই যে ছেলে, এ এর ছেলে ডি। আচ্ছা তাহলে এ ও বি দুই ভাই বলছিল, এ ও বি কি বলছিল, দুই ভাই বলছিল তোমাকে, মনে আছে, এ ও বি দুই ভাই বলছিল, দুই ভাই যদি হয় তাহলে তোর মা হইলো তাহলে আমার কি মা হবে না, তাহলে বি এর মাও কি ডি হবে না, এই যে এটা কি ডিও হবে কি বি এর মা হবে না, তাহলে এ এর মাও ডি, বি এর মাও ডি। তাহলে তোমাকে বলছে বি এবং সি এর সম্পর্কে, তাহলে সিটা কি বলছিল, সি হচ্ছে ডি এর দুই বোন, তাহলে দেখো তোমার মায়ের বোন কি হবে, তোমার খালা না, তাহলে দেখো সি আর ডি যদি দুই বোন হয় তাহলে এ এর খালাও সি, বি এর খালাও সি, তাহলে বি আর সি এর সম্পর্ক কি খালা, আর খালাকে আমরা কি বলে ভাগ্নে বলে, আসলে খালাটা যে তুমি আর তোমার খালার, খালার তুমি কি ভাগ্নে, খালার তুমি কি ভাগ্নে, যেহেতু দুইজনাই ছেলে তাহলে এই যে ভাগ্নে হবে অ্যান্সার, বুঝতে পারছো, ভাগ্নে হবে অ্যান্সার। তো তুমি একটু সুন্দর করে খাতায় এইভাবে নোট ডাউন করবা এ বি সি ডি, তারপর তুমি এইভাবে দাগাবা যে কোনটা কার ইয়ে হয়, তাহলে তোমার মাথায় ভালো মতো খেলে যাবে, এইভাবে অনেক সময় ঝামেলা হয়, ঠিক আছে। বা তুমি এভাবেও সুন্দর মতো বুঝে যাবা, দেখো এ ও বি দুই ভাই তাহলে দুইজনে কি ছেলে, সিওডি দুই বোন আছে এটা আলাদা পার্ট গেল, সিওডি দুই বোন। এবার এ এর ছেলে ডি, তাহলে এ এর ছেলে ডি, তাহলে এ এর ছেলে ডি যদি হয়, ডি হলে ডিটা কি, ডিটা হচ্ছে মা, ডি হচ্ছে মা, তাহলে সেই ক্ষেত্রে বি এবং সি এর কি হবে, বি দুই সন্তান, তাহলে এই সন্তান আর এটা কি মা, তাহলে এই যে যদি দুই বোন হয় তাহলে এটা কি হবে খালা, এটা খালা হবে, তাহলে খালা বিকে কি বলবে ভাগ্নে বলবে না, তাহলে এটা হচ্ছে ভাগ্নে, ঠিক আছে। পরবর্তী দেখো ক ক্ষয়ের পুত্র, বুঝো ক হচ্ছে ক্ষয়ের পুত্র, তাহলে আমাদের এখানে দেখো ক খ, তাহলে ক ক্ষয়ের পুত্র, তাহলে খ হচ্ছে কি বাপ, খটা কি বাপ, ক ক্ষয়ের পুত্র, খ হচ্ছে বাপ। দেখো খ এবং গ পরস্পর বোন, তাহলে খ এবং গ যদি বোন হয়, বোন কিন্তু, তাহলে গটা কি হচ্ছে, গ কিন্তু ফুফু,
গ কি হচ্ছে, গ কিন্তু ফুফু হয়ে গেল, কারণ খ তোমার আব্বা, তাহলে গ হচ্ছে তোমার আব্বার বোন, তাহলে সে কি হলো, ফুফু হয়ে গেল না তোমার। আচ্ছা, এবার পরস্পর, পরস্পর বোন, পরস্পর বোন, পরস্পর মানে কি দুইজনেই মেয়ে, তাহলে এটা তোমার, সরি এটা তোমার হচ্ছে এখানে একটু মিস্টেক হয়েছে, তাহলে দুইজনের মা, খ হচ্ছে তোমার মা, হ্যাঁ খ হচ্ছে তোমার মা, এই যে দুইজনের পরস্পর বোন বলছে, তাহলে এটা হচ্ছে মা। ঠিক আছে, তাহলে গ হচ্ছে তোমার খালা, গ হলে গেলো কি তোমার খালা, প্রশ্নটা একটু ভালো করে পড়তে হবে, হ্যাঁ। তাহলে গ হয়ে গেল কি, গ হয়ে গেল হচ্ছে তোমার খালা। এবার ঘ হচ্ছে গয়ের মা, এই যে ঘ, এই ঘটা হচ্ছে গয়ের মা, তাহলে ঘ যদি গয়ের মা হয়, গ যদি গয়ের মা হয়, তাহলে কি সেই ক্ষয়েরও মা না, সেটা কি ক্ষয়েরও মা, ক্ষয়েরও মা, গয়েরও মা। তাহলে চ এবং ঘয়ের পুত্র, চ, এই চটা কি ঘয়ের পুত্র, চ ঘয়ের পুত্র মানে কি যে নানা, এটা কি হচ্ছে তোমার নানি, তোমার নানির যে ছেলে, চয়ের পুত্র, চয়ের পুত্র, তার মানে চয়ের পুত্র মানে কি সেই মামা হচ্ছে না, মামা, সে হচ্ছে কি মামা। তাহলে চয়ের সঙ্গে কয়ের সম্পর্ক কি, মামা ভাগ্নের সম্পর্ক না, মামা ভাগ্নের সম্পর্ক। তাহলে চয়ের সাথে, চ কয়ের ভাগ্নে না, ক হচ্ছে চয়ের ভাগ্নে, ক হচ্ছে চয়ের ভাগ্নে, যে চ কয়ের মামা, চ হচ্ছে কয়ের মামা, এটা হচ্ছে আনসার। খুবই ইজিলি ভাই, এ দেখো ক, খ, গ, ঘ আর চ আছে, এখানে কি আছে, চ আছে। তাহলে তোমার কি বললো যে এটা হচ্ছে তার মা, ঠিক আছে, যেহেতু পুত্র বলছে, ক্ষয়ের পুত্র বা ক্ষয়ের পুত্র, হ্যাঁ। তো দেখো খ থেকে গ, এটা কি বলছে, এটা কিন্তু দুই বোন, দুই বোন, এই দুই বোন থেকে আমি বুঝতে পারছি খটা কি মা হবে। এবার এটা কি এদের মা, এদের মা মানে কি ক্ষয়েরও মা, তাহলে ক্ষয়ের মা, তার মানে কি তোমার নানি, নানির ছেলে কি হয়, নানির ছেলে কি, নানির ছেলে মামা হয় না, মামা। তাহলে চ কি হবে, চ হচ্ছে কয়ের মামা হবে, চ হচ্ছে কয়ের মামা হবে। পরবর্তী প্রশ্ন দেখো, যদি গত বছর 3 দিন আগে, 3 দিন আগে যদি রবিবার হয়, তাহলে আগামীকালের 2 দিন পর কি হবে, আচ্ছা সমস্যা নাই, আমি আগে 3 দিন আগে, গত বছর 3 দিন আগে রবিবার, 3 দিন আগে মানে কি রবিবার, তাহলে রবিবার, তাহলে বর্তমান দিন তোমাকে বের করতে হবে, তাই না, 3 দিন আগে যদি রবিবার হয়ে থাকে, তাহলে রবি, সোম, মঙ্গল, বুধ, তাহলে এই যে বুধবারের 3 দিন, ঠিক আছে, আচ্ছা 3 দিন আগে, তার মানে এখানে বৃহস্পতি, বৃহস্পতি, ঠিক আছে, তাহলে এই যে দেখো বৃহস্পতি কি 3 দিন আগে ছিল হচ্ছে রবিবার, 3 দিন আগে ছিল রবিবার, আচ্ছা 3 দিন আগে ছিল রবিবার, তাহলে আগামীকালে 2 দিন পর কি হবে, আগামীকাল, তাহলে আগামীকাল মানে বৃহস্পতিবার, পরের দিন কি হচ্ছে শুক্রবার, তাহলে আগামীকালের 2 দিন পর, তাহলে শুক্রবার, তাহলে দেখো শনি, আবার কি রবি, তাহলে অ্যান্সার কি হবে, রবিবার। অ্যান্সার কি হবে, রবিবার। বুঝতে পারছো, দেখো 3 দিন আগে ছিল, 3 দিন আগে ছিল রবিবার, তাহলে 3 দিন পর মানে বর্তমান সময়টা কত হচ্ছে, বর্তমান সময়টা হচ্ছে বৃহস্পতি, মানে বৃহস্পতি 3 দিন আগে রবিবার, এই যে 3 দিন, 3 দিন আগে রবিবার ছিল, এই যে রবিবার। এবার বৃহস্পতির আগামীকাল যাবো, তাহলে বৃহস্পতি পরের দিন কত, শুক্রবার, এই আগামীকালের 2 দিন পর, আগামীকালে 2 দিন পর মানে কি যে শনি রবি, এটা আলটিমেট শনি রবি 2 দিন পর, মানে এখানে সোমবার, তাহলে বৃহস্পতি পাইলাম। এবার হচ্ছে আগামীকালের 2 দিন পর, তাহলে এখানে বৃহস্পতি আমাদের বর্তমান দিন, তাহলে আগামী দিন মানে কি শুক্রবার হচ্ছে আগামীকাল, আগামীকাল তার 2 দিন পর রবিবার, তারপর হচ্ছে কি সোমবার, তাহলে সোমবার হচ্ছে তোমার অ্যান্সার, কি হবে, সোমবার হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে একটু ট্রিক্সটা বুঝবা যে কি বলছে, একটু মাথায় খেলতে পারলেই তোমার কিন্তু অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, পরবর্তী দেখো এখানে কোনটি অসামঞ্জস্যপূর্ণ, এই প্রশ্নটা অসামঞ্জস্যপূর্ণ বা বেমানান একই জিনিস, ঠিক আছে, বেমানান এরকম, অর্থাৎ 3টা টাইপ একই থাকবে, অপরটা ভিন্ন থাকবে। দেখো এখানে কিলোমিটার, মাইল, গজ, এই 3টা কিন্তু দূরত্ব নির্দেশ করে, কি করছে, দূরত্ব, কিন্তু কিলোগ্রাম কি করছে, ওজন মাপছে না, ওজন বা ভর। তাহলে এই যে কিলোমিটারও দূরত্ব মাপে, মাইলেও দূরত্ব মাপে, গজেও দূরত্ব মাপা যায়, কিন্তু কিলোগ্রামে কি, ওজন বা ভর মাপে। তাহলে এই দুইটা, এটা কি অসামঞ্জস্যপূর্ণ না? এটা ভিন্ন জিনিস, তাহলে এটা হবে অসামঞ্জস্যপূর্ণ বা বেমানান। ঠিক আছে, পরবর্তী দেখো কোনটি অসামঞ্জস্যপূর্ণ, এখানেও সেম দেখো, অ্যাপল, ম্যাঙ্গো, অরেঞ্জ, এটা প্রায় 3টা একই জিনিস, একই টাইপের ফল। এই যে পেয়ার, এটা হচ্ছে নাশপাতি, এটা কি হচ্ছে নাশপাতি, এই নাশপাতিটা হচ্ছে এদের তুলনায় ভিন্ন, এদের গঠনগত, ঠিক আছে, গঠনগত স্বাদ, এগুলোর উপর ভিন্ন কিন্তু নাশপাতিটা। তো এইটা হচ্ছে আমাদের কি, এটার তুলনায় ভিন্ন, তো এটা আসলে জানতে হবে তোমাকে। এটা অনেক সময় কেউ বুঝতে পারে, অনেক সময় কেউ বুঝতে পারে না, যেমন এটা বোঝা যাবে, কিন্তু এটা আবার অনেক সময় ঝামেলা, ফলের গুলা। এবার কোনটি বেমানান, এই যে ইন্টারনেট এক্সপ্লোরার, এটা কি বলতো, এটা কিন্তু হচ্ছে আমাদের কি বলতো, এই যে গুগল, ক্রোম, এগুলো কিন্তু আমাদের একটা কি বলবো, ফায়ারফক্স, গুগলটা, এই গুগলটা শুধুমাত্র এখানে শুধুমাত্র সার্চ ইঞ্জিন, এটা কি, এটা হচ্ছে আমাদের
সার্চ ইঞ্জিন, মানে এখানে শুধু সার্চ করা হয়। আর এটা কি আমাদের পূর্ণাঙ্গ ওয়েব ব্রাউজার। এগুলা কি বলতো, এগুলো হচ্ছে ওয়েব ব্রাউজার। তো ওয়েব ব্রাউজার এবং হচ্ছে সার্চ ইঞ্জিন কিন্তু এক না, ঠিক আছে? ওয়েব ব্রাউজার এবং সার্চ ইঞ্জিন এক না। তাহলে ক্রোম একটা ওয়েব ব্রাউজার, ফায়ারফক্স একটা ওয়েব ব্রাউজার, কিন্তু গুগল একটা কি, জাস্ট একটা সার্চ ইঞ্জিন। তুমি এখানে সার্চ করতে তথ্যগুলো পাবা, এবং টোটাল যে ওয়েবটা, এটা যে ব্রাউজার, সেটা কিন্তু এই যে ইন্টারনেট এক্সপ্লোরার, ক্রোম, ফায়ারফক্স, এগুলো আমাদের কি ওয়েব ব্রাউজার। আর গুগলটা কি সার্চ ইঞ্জিন। তাহলে ব্যতিক্রম কোনটা হচ্ছে? ব্যতিক্রম গুগল না, এটা হচ্ছে ভিন্ন। এটা বেমানান বা অসামঞ্জস্যপূর্ণ, একই জিনিস, ঠিক আছে? তো এগুলাই ছিল মূলত আজকের ক্লাসের আমাদের টোটাল আইকিউ গুলো। আমি চেষ্টা করছি বোঝানোর। তো এখানে ভুল ত্রুটি যদি হয়ে থাকে সেটা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখো, বা আমি যদি কোনো ভুল করে থাকি সেটা অবশ্যই কমেন্টে জানাই দেবো, ঠিক আছে? যদি আমি ভুল বলে থাকি সেটা আমি শুধরাই নিব পরের ভিডিওতে। তো এগুলো তোমরা এইভাবে পড়ো, তাহলে আশা করা যায় ক্লিয়ার হতে পারবে। এবং আমাদের যাবে ডিএমটি এক্সাম আছে কিন্তু অলরেডি ভর্তি চলছে, যারা এনরোল করবা দ্রুত হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে যোগ করো। তো পরবর্তী ক্লাসগুলো তোমরা কিন্তু ওখানে পেয়ে যাবা। এখানেও দিব, কিন্তু কিছু কিছু ফুল ভিডিওগুলো আসবে না, এটাই ফুল ভিডিও। পরবর্তীতে একটা দুইটা করে প্রশ্ন আসবে, বাট ফুললি যে আরো 4টা ক্লাস থাকবে সেটা তোমরা এক্সাম পেয়ে যাবা, ঠিক আছে? তো এটার শীটটা কিন্তু আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব। তো